তাহলে আমি যেটা বলছিলাম যে এই রকম একটা তারের মতো দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, এই তারের চারপাশে কি তৈরি হয় না, এই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্র কী করে না, তার কাছাকাছি রাখা কোনো চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করে। তার মানেই হলো এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে। এটা হলো ওরস্টেডের পরীক্ষা। এই ওরস্টেডের পরীক্ষায় তড়িৎবাহী তার যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেই চৌম্বক ক্ষেত্রের জন্য চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে, সেই বিক্ষেপের দিক জানার জন্য একটা সূত্র আছে। এইটা তড়িৎবাহী তার, সেই তড়িৎবাহী তারের বিক্ষেপ, তড়িৎবাহী তারের নিচে এইটা হলো চুম্বক শলাকা। এই চুম্বক শলাকার এটা নর্থ মেরু ধরো, এইটা হলো সাউথ মেরু। এর উপরে তাহলে কিন্তু তড়িৎবাহী তারটা আছে। এটাকে তোমাদের একটু মনে রাখতে হবে, একটু কল্পনা করতে হবে যে এর উপর দিয়ে তড়িৎবাহী তার আছে, সেই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। এক্ষেত্রে চুম্বকের উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হতে পারে? এক উত্তর মেরু এই দিকে বিক্ষিপ্ত হতে পারে, আর এক উত্তর মেরু এই দিকে বিক্ষিপ্ত হতে পারে। তা বিক্ষেপটা কোন দিকে হবে সেটা জানার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা অ্যাম্পিয়ার সুইমিং রুল। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম প্রয়োগ করার জন্য কি করতে হবে না, এই যে তড়িৎবাহী তার আছে, এই তড়িৎবাহী তার বরাবর একজন ব্যক্তি এদিক থেকে এদিকে সাঁতার কেটে যাচ্ছে বলে ভাবতে হবে। যেদিক থেকে যেদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, ঠিক সেই দিক থেকে সেই দিকে একজন ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছে বলে মনে করতে হবে। হাত ছাড়িয়ে ব্যক্তি সাঁতার কাটছে, এবং সাঁতার কাটার সময় ব্যক্তির মুখ কোন দিকে থাকবে? চুম্বক শলাকার দিকে থাকবে। এক্ষেত্রে চুম্বক শলাকা তড়িৎবাহী তারের নিচে আছে, তাই ওই ব্যক্তিকে মুখ নিচের দিকে রেখে সাঁতার কাটতে হবে। এইভাবে যদি একজন ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছে বলে আমরা মনে করি, তাহলে ওই ব্যক্তির বাম হাত কোন দিকে থাকবে না, তাহলে ওই ব্যক্তির বাম হাত থাকবে এই দিকে। তাহলে বাঁ হাত যদি এই দিকে থাকে, বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু এইটা, চুম্বক শলাকার উত্তর মেরু ঠিক সেই দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ চুম্বক শলাকার উত্তর মেরু এই দিকটায়, অর্থাৎ পূর্ব দিকে, আমাদের এই অনুযায়ী পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। আবার যদি ওই ব্যক্তি এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে যায়, তাহলে আবার কী করতে হবে না, ওই ব্যক্তি তখন সাঁতার এদিক থেকে এদিকে কাটছে বলে কল্পনা করতে হবে। এদিক থেকে এদিকে যদি সাঁতার কাটে, তাহলে ওই ব্যক্তির বাম হাতটা এই দিকে থাকে। বাম হাত যদি এই দিকে থাকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু এইটা, সেই উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে এই দিকটাতে। বোঝালো ব্যাপারটা? আবার যদি তড়িৎবাহী তার নিচে থাকে, চুম্বক শলাকা উপরে থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তি এদিক থেকে এদিকে সাঁতার কেটে যাওয়ার সময় তার মুখ উপর দিকে রাখবে, এবং সেক্ষেত্রে ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। এই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে কি জানা যায়? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে জানা যায় তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য তার কাছাকাছি থাকা চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা আমরা জানতে পারি। তাহলে আমরা জানতে পারলাম যে তড়িৎ প্রবাহ তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এরপরে আমরা একটা নতুন বিষয় জানব। বিষয়টার নাম হচ্ছে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা জিনিসটা কি? ধরা যাক যে এইটা হলো একটা চুম্বক। এই চুম্বকের চারপাশে একটু আগে বলেছি যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সেই চৌম্বক ক্ষেত্রে যদি আমরা অন্য কোনো চুম্বক শলাকা রাখি, তাহলে চুম্বক শলাকাটি এই চুম্বকের জন্য চুম্বক শলাকার যে অবস্থানে থাকার কথা ছিল, যেদিকে মুখ করে থাকার কথা ছিল, সেই দিকে মুখ না করে
এই চুম্বকটার জন্য চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। এটা চুম্বকের সাউথ মেরু। আমি যদি কাছাকাছি চুম্বক শলাকা রাখি তাহলে চুম্বক শলাকার নর্থ মেরু এর দিকে থাকবে। আমি ব্যাপারটা তোমাদের খাতায় এঁকে দেখাচ্ছি। ধরা যাক এইটা হলো একটা চুম্বক, সেই চুম্বকের এই দিকে ধরা যাক নর্থ মেরু, এই দিকে হলো সাউথ মেরু। আর এইটা ধরো একটা চুম্বক শলাকা। চুম্বক শলাকার মধ্যে একদম ছোট একটা চুম্বককে এমনভাবে রাখা হয় যাতে চুম্বক শলাকাটা অনুভূমিক তলে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, এদিকেও ঘুরতে পারবে এদিকেও ঘুরতে পারবে। তাহলে এমনিতে একটা চুম্বক শলাকা যখন আমি টেবিলের উপর রাখবো তখন চুম্বক শলাকা এই দিকে মুখ করে থাকবে, উত্তর দিকে উত্তর মেরু থাকবে, দক্ষিণ দিকে দক্ষিণ মেরু থাকবে। কিন্তু এই চুম্বক শলাকাটাকে যদি আমরা এই চুম্বকের কাছাকাছি নিয়ে এই জায়গাটায় বসিয়ে দিই তাহলে কিন্তু চুম্বক শলাকাটা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে না। কেন থাকবে না? না, কারণ হচ্ছে এই চুম্বক শলাকার দুটো মেরুর উপর এই চুম্বকের মেরুর ক্রিয়া পড়বে, ফলে এই চুম্বক শলাকাটি এখন এই রকম একটা দিকে মুখ করে থাকবে। এই দিকে থাকবে চুম্বক শলাকার সাউথ মেরু, এই দিকে থাকবে চুম্বক শলাকার নর্থ মেরু। সাউথ মেরু নর্থ মেরুর মধ্যে যেহেতু আকর্ষণ হয় তাই সাউথ মেরু নর্থ মেরুর কাছাকাছি চলে এসছে, আর নর্থ মেরু আর নর্থ মেরুর মধ্যে যেহেতু বিকর্ষণ হয় তাই নর্থ মেরুটা দূরের দিকে অবস্থান করছে। আমরা যদি এই তিনটে বিন্দুকে যুক্ত করে দিই তাহলে একটা রেখা পাবো। এই তিনটে বিন্দুকে যুক্ত করলে যে রেখা পাবো সেই রেখাটাকেই বলবো একটা চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। তাহলে এই রেখাটাকে বলবো একটা চৌম্বক বলরেখা। আবার যদি এই চুম্বকটা শলাকাটাকে আমরা এই রকম একটা অবস্থানে রাখি তাহলে সে কীরকমভাবে নিজেকে স্থাপন করবে? না, তাহলে চুম্বক শলাকাটা এই রকমভাবে নিজেকে স্থাপন করবে। এই দিকে থাকবে চুম্বক শলাকার সাউথ মেরু, এই দিকে থাকবে নর্থ মেরু। এই দিকে কেন সাউথ মেরু, এই দিকে কেন নর্থ মেরু তোমরা একটু চিন্তা করে দেখো। আমি একটু আগে বলেছি নর্থ মেরু সাউথ মেরুর মধ্যে আকর্ষণ হয় তাই সাউথ মেরুটা এই নর্থের কাছাকাছি হলো, আর নর্থ মেরু সাউথ মেরুর মধ্যে আবার আকর্ষণ হয় তাই এই নর্থ মেরুটা এই সাউথ মেরুর কাছাকাছি হলো। এবারও যদি আমরা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করি তাহলে আবার একটা রেখা পাবো। রেখাটা কিন্তু সোজা রেখা দিয়ে টানলে হবে না, এই রকম বাঁকিয়ে রেখাটাকে টানতে হবে। তাহলে এই যে আমরা বাঁকানো রেখাটা পেলাম এই রেখাটাকেও কিন্তু আমরা বলবো একটা চৌম্বক বলরেখা। আবার যদি এই চুম্বক শলাকাটি আমরা অন্য কোনো জায়গায় রাখি, যদি চুম্বক শলাকাটাকে আমরা এইখানটায় রাখি তাহলে কি দেখতে পাবো? তখন দেখব চুম্বক শলাকাটা এই রকমভাবে নিজেকে স্থাপন করছে। এই দিকে থাকবে সাউথ পোল, এই দিকে থাকবে নর্থ পোল। এবারও যদি আমরা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যোগ করি তাহলে এইটা পাবো একটা চৌম্বক বলরেখা। এই রকমভাবে এই চুম্বকের চারদিকে চুম্বক শলাকা বসিয়ে বসিয়ে চুম্বক শলাকা কোন অবস্থানে নিজেকে স্থাপন করছে সেটা দেখে আমরা চৌম্বক বলরেখাগুলি অঙ্কন করতে পারবো। চৌম্বক বলরেখাগুলো কেমন হবে সেটা আমি এঁকে তোমাদের দেখাচ্ছি।
তাহলে এইগুলো হবে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা যদি এঁকে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে বলরেখার উপরে কোনো চুম্বক শলাকা রাখলে চুম্বক শলাকা কোন দিকে থাকবে। যেমন এই বলরেখাটার উপর যদি আমি এই রকমভাবে চুম্বক শলাকাটাকে রাখি তাহলে চুম্বক শলাকা নিজেকে কিভাবে স্থাপন করবে, না নিজেকে এমনভাবে স্থাপন করবে যাতে চুম্বক শলাকা এই বলরেখা সাথে নিজেকে সমান্তরাল করে রাখে। এই রকমভাবে চুম্বক শলাকাটা থাকবে এবং চুম্বক শলাকাটার এই দিকে নর্থ পোল থাকবে, এই দিকে সাউথ পোল থাকবে। তাহলে চৌম্বক বলরেখা অঙ্কন করার সুবিধাটা কি হলো, না চৌম্বক বলরেখা অঙ্কন করার সুবিধা হলো চৌম্বক বলরেখা থেকে আমরা বুঝতে পারি যে ওই জায়গাটায় চৌম্বক ক্ষেত্রের দিক কী আছে। চৌম্বক বলরেখা থেকে আমরা বুঝতে পারি যে ওই জায়গায় চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে। যেমন এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কী, না এই রেখাটার উপর এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, এই স্পর্শকটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক। আবার যদি জানতে চাই যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কী, তাহলে কী হবে, না এই বিন্দুতে এই চৌম্বক বলরেখার উপর স্পর্শক অঙ্কন করতে হবে, এইটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক একই হবে, তাহলে এই দিকে হবে। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তাহলে একই হবে, এদিকে হবে। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তাহলে একই রকমভাবে এদিকে হবে। এই যে বিভিন্ন বিন্দুগুলোতে আমরা চৌম্বক ক্ষেত্রের দিকগুলো দেখালাম, এই বিভিন্ন বিন্দুগুলোতে আমরা চৌম্বক ক্ষেত্রের যে দিক দেখালাম, এই দিকগুলো জেনে আমাদের কী লাভ, না আমরা যদি এ বিন্দুতে বা বি সি ডি ই এই বিন্দুগুলোতে কোনো স্বাধীন চুম্বকের মেরু রাখি, যেটা কাল্পনিক, স্বাধীন চুম্বকের মেরু পাওয়া যায় না, যদি আমরা স্বাধীন চুম্বকের একটা উত্তর মেরু রাখি তাহলে এ বিন্দুতে রাখা উত্তর মেরু এই দিকে বল অনুভব করবে এবং এই দিকে চলে যেতে থাকবে। আবার বি বিন্দুতে যদি একটা উত্তর মেরু রাখি তাহলে সেই উত্তর মেরু এই দিকে চলে যেতে থাকবে। ই বিন্দুতে যদি উত্তর মেরু রাখি তাহলে সে এই দিকে চলে যেতে থাকবে। অর্থাৎ চৌম্বক বলরেখা বরাবর একটা স্বাধীন বিচ্ছিন্ন চুম্বকের উত্তর মেরু চলতে থাকে। তাই আমরা চৌম্বক বলরেখার ডেফিনেশন দেব, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি স্বাধীন বিচ্ছিন্ন একক উত্তর মেরু রাখা হলে সেই স্বাধীন বিচ্ছিন্ন একক উত্তর মেরু যে কাল্পনিক পথ ধরে চলতে থাকে সেই কাল্পনিক পথটাকেই আমরা বলবো চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এইগুলো হলো তাহলে চৌম্বক বলরেখা। এই চৌম্বক বলরেখা এই যে চুম্বকটা সেই চুম্বকের চারদিকের চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করছে। এটা গেল চুম্বকের জন্য চুম্বক বলরেখা। এরপর আমরা তড়িৎবাহী তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখা অঙ্কন করব। ধরা যাক তড়িৎবাহী তার এইটা যদি একটা তড়িৎবাহী তার হয়, সেই তারের মধ্য দিয়ে যদি এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ যায় তাহলে এই তারেরও কিন্তু চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এবং সেই চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা ইচ্ছা করলে চৌম্বক বলরেখা অঙ্কন করতে পারি। তাহলে চৌম্বক বলরেখাটা অঙ্কন করব কি করে, না চৌম্বক বলরেখা অঙ্কন করার জন্য একটা সূত্র আছে, খুব সহজ সূত্র। সূত্রটার নাম হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। ডান হাতের মুষ্টি নিয়ম প্রয়োগ করার পদ্ধতি হলো ডান হাতটাকে আমাদের এই রকমভাবে রাখতে হবে। তাহলে দেখো ডান হাতটাকে আমরা এমনভাবে রেখেছি যে বুড়ো আঙুলটা আছে তড়িৎবাহী তারের অভিমুখে, যেদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাই ডান হাতের বুড়ো আঙুলটা থাকছে এই বরাবর। ঠিক আছে, তাহলে বাকি যে চারটে আঙুল, এই বাকি চারটে আঙুল কি করেছে, না বৃত্তাকার রাস্তায় ঘুরেছে।
বাকি 4টে আঙুল এই যে বৃত্তাকার রাস্তায় ঘুরেছে, এই বৃত্তাকার রাস্তাগুলোই হবে এই তড়িৎবাহী তারের জন্য এই তারের চারপাশে উৎপন্ন চৌম্বক বলরেখা। তাহলে আমি হাতটা সরিয়ে নিয়ে এবার তোমাদের এমনিই চৌম্বক বলরেখা দেখাচ্ছি। এইটা যদি তড়িৎবাহী তার হয়, সেই তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলরেখা বলা যেতে পারে হবে এইটা হবে চৌম্বক বলরেখা। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি টেপটাকে রেখেছি এইটাকেই তোমাদের চৌম্বক বলরেখা বলে ভাবতে হবে। এর মধ্য দিয়ে বলরেখাগুলো সোজা এদিক থেকে এদিকে চলে যাবে। না, তীর চিহ্নটা ভুল হয়েছে, এইটা হবে চৌম্বক বলরেখা। ঠিক আছে, তাহলে এইটা যদি চৌম্বক বলরেখা হয়, তাহলে তড়িৎবাহী তারকে ঘিরে চৌম্বক বলরেখাগুলো বৃত্তাকার পথে থাকে। তার ফলে এই বিন্দুতে তারের উপরের একটা বিন্দু, এইটা তারের উপরের এই যে বিন্দু, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এদিকে। আমরা যদি এখানে কোনো চুম্বক শলাকা রাখি, তাহলে সেই চুম্বক শলাকার উত্তর মেরু কিন্তু বিক্ষিপ্ত হবে এদিকে। একই রকমভাবে যদি তারের নিচের কথা ভাবো, তাহলে তারের নিচে কিন্তু চৌম্বক বলরেখার দিক এদিক থেকে গিয়ে এদিকে যাবে। তারপরে তারের নিচে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এদিকে। আমি পুরো ব্যাপারটা খাতায় আঁকছি। এইটা যদি একটা তড়িৎবাহী তার হয়, তারের মধ্য দিয়ে যদি নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ যায়, তড়িৎ প্রবাহের মান যদি I হয়, তাহলে এই তড়িৎবাহী তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখা অঙ্কন করার জন্য ডান হাতটাকে এইরকমভাবে রাখতে হবে। রাখলে আমরা যে চৌম্বক বলরেখা পাবো, সেই চৌম্বক বলরেখা দেখতে হবে এই রকম, বা চৌম্বক বলরেখা দেখতে হবে এইরকম অসংখ্য বৃত্তাকার চৌম্বক বলরেখা উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি এই রেখা কিন্তু চোখে দেখতে পাওয়া যায় না। এই রেখার সাহায্যে আমরা আঁকি, এবং এই রেখা অঙ্কন করলে আমাদের সুবিধা হচ্ছে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কেমন সেটা আমরা সহজে বুঝতে পারি। তাহলে এই রকম একটা তড়িৎবাহী তারের জন্য উৎপন্ন চৌম্বক বলরেখা আমরা আঁকতে পারলাম। এটা গেল তাহলে স্ট্রেট তারের জন্য। এবার যদি স্ট্রেট তার না হয়ে আমরা বৃত্তাকার তারের কথা বলি, একটা বৃত্তাকার তড়িৎবাহী তার, বৃত্তাকার তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলরেখা উৎপন্ন হয়। তখন চৌম্বক বলরেখা কেমন হবে? ধরা যাক এইটা হচ্ছে একটা বৃত্তাকার তড়িৎবাহী তার। এই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে ধরো এই ডিরেকশানে কারেন্ট যাচ্ছে, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই বৃত্তাকার তড়িৎবাহী তারেরও কিন্তু চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা বলরেখাও অঙ্কন করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সেই চৌম্বক বলরেখা কেমন দেখতে হবে? না, এক্ষেত্রে কী করতে হবে, এই বৃত্তাকার তারটার মধ্যে যদি আমি কিছুটা অংশ কেটে নিই, যদি এইটুকুনি অংশের কথা শুধু ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে এইটুকুনি অংশটা প্রায় এই স্ট্রেট তারের মতো, এইটুকু অংশ প্রায় এই স্ট্রেট তারের মতো। তাহলে এই স্ট্রেট তারটার জন্য ঠিক আমরা যে পদ্ধতিতে চৌম্বক বলরেখা অঙ্কন করেছি, এইটুকুনি অংশের জন্য আমরা ঠিক সেই রকমভাবে চৌম্বক বলরেখা অঙ্কন করতে পারবো। সেই অনুযায়ী চৌম্বক বলরেখা তাহলে হবে এইটা, বা আরও আমরা যদি চৌম্বক বলরেখা অঙ্কন করি তাহলে চৌম্বক বলরেখা হবে এইগুলো। একই রকমভাবে যদি আমরা এই বৃত্তাকার তারের এখান থেকে এইটুকুনি অংশের কথা ভাবি, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে, তাহলে এই তারটার জন্য আমরা চৌম্বক বলরেখা একই রকমভাবে অঙ্কন করতে পারবো। চৌম্বক বলরেখা তাহলে হবে এইটা হবে চৌম্বক বলরেখা, বা এইটা হবে চৌম্বক বলরেখা। একই রকমভাবে যদি আমরা বৃত্তাকার তড়িৎবাহী তারের এইটুকু অংশের কথা ভাবি, তাহলে তার জন্য চৌম্বক বলরেখা আমরা পাবো। চৌম্বক বলরেখা হবে এই দিকে, এইটা হবে চৌম্বক বলরেখা। বা এখান থেকে এইটুকু অংশের জন্য যদি ভাবো, তাহলে চৌম্বক বলরেখা হবে এইটা।
ঠিক আছে, এটা আমরা খাতার মধ্যে এঁকেছি। খাতার মধ্যে 3 ডাইমেনশন ছবি অ্যাকচুয়ালি। যদি আমরা ব্যাপারটাকে তোমাদের সামনে এমনিতে করে দেখাই, তাহলে বৃত্তাকার তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলরেখা কেমন হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আরও একরকম তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলরেখা দেখিয়ে নিই। একটা তড়িৎবাহী সলিনয়েডও তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। সলিনয়েড হচ্ছে এরকম স্প্রিংয়ের মতো দেখতে। বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে তারকে এরকমভাবে প্যাঁচানোভাবে জড়ানো থাকে, তোমরা দেখেছো। তাই এই রকম একটা সলিনয়েডের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, তাহলে সেই তড়িৎ প্রবাহের জন্য এই সলিনয়েডের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কেমন হবে না, চৌম্বক ক্ষেত্রের বলরেখা এইটা হলো একটা, যেটা একদম সলিনয়েডের ভিতর দিয়ে ওপার পর্যন্ত চলে গেছে। এই রকম বহু সংখ্যক চৌম্বক বলরেখা আমরা পাব। কোন দিক থেকে বলরেখা ঢুকবে আর কোন দিক থেকে বলরেখা নির্গত হবে, সেটার জন্য পরিষ্কার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যেদিকে তড়িৎ প্রবাহের দিক ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, সেই দিকে চৌম্বক বলরেখাগুলো সব ঢুকবে। এই দিকে যদি তড়িৎ প্রবাহের দিক ক্লকওয়াইজ হয়, তাহলে এই দিকে তড়িৎ প্রবাহ হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। এই দিক থেকে তখন বলরেখাগুলো নির্গত হবে। তাহলে এইটা হলো একটা তড়িৎবাহী সলিনয়েডের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বলরেখা। এবং এই যে আমরা বলরেখাটা অঙ্কন করলাম, এই রকম ঠিক বলরেখা পাওয়া যায় একটা দণ্ডচুম্বকের জন্য। তাই বলা যায় যে একটা তড়িৎবাহী সলিনয়েড কিন্তু একটা দণ্ডচুম্বকের মতো কাজ করে। তড়িৎবাহী সলিনয়েড একটা দণ্ডচুম্বকের মতো বলরেখা সৃষ্টি করে। ফলে একটা তড়িৎবাহী সলিনয়েডকে যদি আমরা সুতোর সাহায্যে উলম্ব তলে ঝুলিয়ে দিই, তাহলে তড়িৎবাহী সলিনয়েডটাও কিন্তু দণ্ডচুম্বকের যেমন উত্তর দক্ষিণ মুখ করে থাকে, এই সলিনয়েডটাও তেমন উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। এবার আমি ব্যাপারটা তোমাদের এমনি করে দেখাচ্ছি। দেখো, ধরা যাক এইটা হলো একটা তড়িৎবাহী বৃত্তাকার তার। এইটা যদি তড়িৎবাহী একটা বৃত্তাকার তার হয়, এই বৃত্তাকার তারের জন্য চৌম্বক বলরেখা দেখলে কেমন হবে না, এই বৃত্তাকার তারের জন্য চৌম্বক বলরেখা দেখাচ্ছি আমি। এই বৃত্তাকার তারের জন্য চৌম্বক বলরেখা হবে এইটা। আশা করি সবাই দেখতে পাচ্ছ, এইটা হবে চৌম্বক বলরেখা। এবং এই একই রকমের চৌম্বক বলরেখা আমরা এই সব দিকে পাবো। এবং এই যে বলরেখাগুলো তোমাদের দেখাচ্ছি, বলরেখাগুলো তাহলে কেমন না, বলরেখাগুলো সবাই হচ্ছে বৃত্ত। এবার আমরা যদি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ পাঠাই, তাহলে তোমাদের মনে রাখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহের জন্য এই দিক থেকে বলরেখাগুলো সব নির্গত হবে। অর্থাৎ এই যে বলরেখাটা দেখানো আছে, সেই বলরেখাটা এদিক থেকে প্রবেশ করে এই দিক থেকে ঢুকে এই দিকে বেরোবে। আবার বলছি,
এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে এই দিক থেকে বলরেখাগুলো নির্গত হবে, এই দিকে বলরেখা নির্গত হবে, আর এই দিকে বলরেখাগুলো ঢুকবে। তাহলে এইটা হলো একটা বৃত্তাকার তড়িৎবাহী তারের জন্য উৎপন্ন চৌম্বক বলরেখা। এবার আমি দেখাবো যে একটা সলিনয়েডের জন্য চৌম্বক বলরেখা কেমন। এইটা হচ্ছে একটা তড়িৎবাহী সলিনয়েড বলে ভেবে নাও। এই রকম সলিনয়েডের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, যদি এই রকমভাবে তড়িৎ প্রবাহ যায়, তাহলে সলিনয়েডের জন্য যে চৌম্বক বলরেখা হবে সেটা হলো এই রকম চৌম্বক বলরেখা সলিনয়েডের মধ্য দিয়ে ঢুকবে, একদিক থেকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে। তাহলে কোন দিক থেকে চৌম্বক বলরেখা ঢুকবে আর কোন দিক থেকে বেরোবে? না, আমরা সলিনয়েডটাকে যেদিক থেকে দেখলে তড়িৎ প্রবাহের ডিরেকশান, যেদিক থেকে সলিনয়েডটাকে দেখলে তড়িৎ প্রবাহের দিক ক্লকওয়াইজ, সেই দিকে চৌম্বক বলরেখা ঢুকবে, আর ঠিক অন্য দিকে তড়িৎ প্রবাহের দিক হবে অ্যান্টি ক্লকওয়াইজ, সেদিক থেকে বলরেখা নির্গত হবে। তাহলে এই পর্যন্ত আমরা চৌম্বক বলরেখা টপিকটা শেষ করছি। আজকে তাহলে আমরা কি পড়লাম? আজকে আমরা তাহলে পড়লাম যে চুম্বক যেমন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, তেমনি তড়িৎ প্রবাহ তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটা এক। 2 নম্বর হলো ওরস্টেড বলে একজন বিজ্ঞানী সবার প্রথম তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন। 3 নম্বর হচ্ছে ওরস্টেডের পরীক্ষায় চৌম্বক শলাকাটি তড়িৎ প্রবাহের জন্য বিক্ষিপ্ত হয়, সেই বিক্ষেপের দিক আমরা জানতে পারি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে। তাহলে আমরা 3 নম্বর টপিকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়েছি। আর 4 নম্বর টপিক হচ্ছে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা হলো একটা কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখা আমরা ইচ্ছা করলে একটা চুম্বকের জন্য আঁকতে পারি, তার জন্য আমাদের চুম্বক শলাকা লাগবে। চৌম্বক বলরেখার ডেফিনেশন হলো একটি স্বাধীন বিচ্ছিন্ন চুম্বকের উত্তর মেরু। কোনো চৌম্বক ক্ষেত্রে যে কাল্পনিক পথ ধরে চলবে সেই পথটিকেই আমরা বলবো চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা জানলে আমাদের সুবিধা কী হবে? না, চৌম্বক বলরেখার জানলে আমরা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে জানতে পারব। আর আমরা এই চৌম্বক বলরেখা কতগুলো বিষয়ের জন্য এঁকেছি। এক হচ্ছে একটা দণ্ডচুম্বক কীরকম চৌম্বক বলরেখা সৃষ্টি করে, একটা স্ট্রেট তার কীরকম চৌম্বক বলরেখা সৃষ্টি করে, একটা বৃত্তাকার তার কীরকম চৌম্বক বলরেখা সৃষ্টি করে, আর একটা তড়িৎবাহী সলিনয়েড কীরকম চৌম্বক বলরেখা সৃষ্টি করে। আমি পরবর্তী ভিডিওতে এর পরের টপিক নিয়ে পড়ানো শুরু করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তোমরা অনেকবার দেখবে। সবাইকে ধন্যবাদ।